ঊনবিংশ শতকের ভারতবর্ষ রাজনৈতিক দাসত্ব, ধর্মীয় সংশয় আর শিক্ষার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজ। এমন এক সময় এক ব্যক্তি কলম আর চিন্তাধারাকে অস্ত্র করে শুরু করেছিলেন মুসলিম নবজাগরণের পথযাত্রা। তার নাম সৈয়দ আহমেদ খান। 1857 সালের মহাবিদ্রোহের পর তিনি বুঝেছিলেন শিক্ষা ছাড়া কোনো জাতির পুনর্জন্ম সম্ভব নয়। আলিগড় আন্দোলনের সূচনা থেকেই তিনি ধর্মীয় রক্ষণশীলতার দেয়াল ভেঙে মুসলিমদের জন্য আধুনিকতার দরজা খুলে দেন। পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান চর্চা ও সামাজিক সংস্কার সব কিছুকে তিনি এক নতুন মুসলিম পরিচয়ের ভিত্তি হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে এই নবজাগরণের পথ তাঁকে টেনে নেয় আরেক জটিল ভাবনায়, দ্বিজাতি তত্ত্বে। তিনি বিশ্বাস করতে শুরু করেন হিন্দু ও মুসলমান একই ভূখণ্ডে থাকলেও ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ভবিষ্যৎ এই তিন ভিত্তিতে তাঁরা দুই পৃথক জাতিসত্তা। এই ধারণাই পরবর্তীতে উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার বীজ হয়ে রইল। সেই নবজাগরণী চিন্তা থেকে দ্বিজাতি তত্ত্বের বিতর্কিত রূপান্তর কিভাবে ঘটল, আর উপমহাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভাবনার প্রভাব কতদূর ছড়ালো, চলুন সেই সব প্রশ্নের উত্তর খুঁজি তাঁর জীবন কাহিনীতে। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদের সংস্কার বিষয়ক আলিগড় আন্দোলনের পথিকৃৎ ছিলেন। 1817 সালের 17 অক্টোবর তৎকালীন মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে সৈয়দ আহমেদ খানের জন্ম হয়। তাঁর প্রকৃত নাম সৈয়দ আহমেদ তাকভি। তাঁর বাবার নাম ছিল সৈয়দ আহমেদ মুত্তাকি এবং মায়ের নাম ছিল আজিজুন্নিসা। এই পরিবারটি ছিল ভীষণভাবেই রাজ পরিবার ঘনিষ্ঠ। আহমেদের বাবা ব্যক্তিগতভাবে তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহকে চিনতেন এবং তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। 3 ভাই বোনের মধ্যে আহমেদই ছিল সবচেয়ে ছোট। তার বড় ভাইয়ের নাম ছিল সৈয়দ মোহাম্মদ বিন মুত্তাকি খান এবং বড় দিদির নাম ছিল সাফিয়াত উন্নিসা। পরবর্তী জীবনে পারসা বেগম ওরফে মোবারক বেগম নামক এক মহিলার সঙ্গে সৈয়দ আহমেদের বিবাহ হয়। এই দম্পতির সৈয়দ হামিদ এবং সৈয়দ মাহমুদ নামে 2 পুত্র সন্তান এবং আমিনা নামে এক কন্যা সন্তান ছিল। এদের মধ্যে আমিনা খুব ছোটবেলাতেই মারা যায়। 1822 সালে তাঁর বাবার আধ্যাত্মিক গুরু শাহ গোলাম আলী কর্তৃক আহমেদের শিক্ষার সূচনা হয়েছিল। তাঁকে একজন মহিলা গৃহশিক্ষক কোরআন পড়তে এবং বুঝতে শিখিয়েছিলেন। তিনি দিল্লিতে মুসলিম আভিজাত্যের ঐতিহ্যবাহী শিক্ষা গ্রহণ করেন। তিনি তাঁর পৈতৃক বাড়ি সংলগ্ন একটি বাড়িতে একজন শিক্ষিত পণ্ডিত মৌলভী হামিদুদ্দিন কর্তৃক পরিচালিত মক্তবে যোগদান করেন এবং ফার্সি ও আরবি ভাষা শিখতে শুরু করেন। তিনি সাহাবি, জাউক এবং গালিবের মতো মুসলিম পণ্ডিত এবং লেখকদের রচনাগুলি পড়েছিলেন এবং অন্যান্য শিক্ষকেরা তাঁকে গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং বীজগণিতের বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। আহমেদ হাকিম গোলাম হায়দার খানের অধীনে বেশ কয়েক বছর ধরে ঔষধবিদ্যা অধ্যয়ন করেন। সৈয়দ আহমেদ সাঁতার, শুটিং এবং অন্যান্য খেলাধুলায় পারদর্শী ছিলেন। তিনি মুঘল আদালতের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পার্টি, উৎসব এবং আবৃত্তিতে অংশ নিয়েছিলেন। সৈয়দ আহমেদের বড় ভাই দিল্লি থেকে একটি সাপ্তাহিক পত্রিকা সঈদুল আকবর চালু করেন, যা ছিল উত্তর ভারতের প্রথম দিকের উর্দু সংবাদপত্র। 1838 সালে তাঁর পিতার মৃত্যুর আগে পর্যন্ত সৈয়দ আহমেদ একটি ধনী তরুণ মুসলিম সম্ভ্রান্ত ব্যক্তির মতো প্রথাগত জীবনযাপন করতেন। তাঁর বাবার মৃত্যুর পর তিনি তাঁর দাদা এবং বাবার উপাধি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এবং সম্রাট বাহাদুর শাহ জাফর কর্তৃক আরিফ জং উপাধিতে ভূষিত হন। আর্থিক সমস্যা সৈয়দ আহমেদের প্রথাগত শিক্ষার অবসান ঘটায়, যদিও তিনি বিভিন্ন বিষয়ে বই ব্যবহার করে ব্যক্তিগতভাবে পড়াশোনা চালিয়ে যান। মুঘল রাজনৈতিক শক্তির ক্রমাগত পতনের আভাস পেয়ে সৈয়দ আহমেদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তার প্রথম নিয়োগ ছিল দিল্লিতে সদর আমিনের কার্যালয়ে ফৌজদারি বিভাগের কেরানি বা সেরেস্তাদার হিসেবে। তার কাজ ছিল রেকর্ড রাখা এবং আদালত বিষয়ক ব্যবস্থাপনা করা। 1839 সালের ফেব্রুয়ারিতে তাকে আগ্রায় বদলি করা হয় এবং কমিশনার অফিসের নায়েব মুন্সি বা ডেপুটি রিডার পদে উন্নীত করা হয়। 1841 সালে তিনি ফতেপুর সিক্রির
মুন্সিফ বা সাব জজ হিসাবে নিযুক্ত হন এবং পরে 1846 সালে দিল্লিতে বদলি হন। তিনি 1850 এবং 1853 সালে সদর আমিনের দায়িত্ব পালন করার সময় রোহতকে দুটি স্বল্পমেয়াদী বদলি ছাড়া 1854 সাল পর্যন্ত দিল্লিতে ছিলেন। 1855 সালে তিনি বিজনোরে সদর আমিন পদে উন্নীত হন। উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তাদের সাথে পরিচিত সৈয়দ আহমেদ আদালতে চাকরির সময় ব্রিটিশ ঔপনিবেশিক রাজনীতি সম্পর্কে ঘনিষ্ঠ জ্ঞান অর্জন করেছিলেন। ভারতীয় মহাবিদ্রোহের প্রাদুর্ভাবের সময় 1857 সালের 10ই মে সৈয়দ আহমেদ বিজনোর আদালতে প্রধান মূল্যায়ন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিজনোরের ব্রিটিশ অফিসারদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বিদ্রোহী সৈন্যদের থেকে অনেক অফিসার এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবন রক্ষা করেছিলেন। সংঘর্ষের ফলে বিপুল সংখ্যক অসামরিক মানুষ মারা গিয়েছিল। দিল্লি, আগ্রা, লখনৌ এবং কানপুরের মতো মুসলিম শক্তির পূর্ববর্তী কেন্দ্রগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আহমেদও সিপাহী বিদ্রোহের হানাহানিতে বেশ কয়েকজন নিকট আত্মীয়কে হারান। যদিও তিনি তার মাকে অশান্তি থেকে উদ্ধার করতে সফল হয়েছিলেন, তবে তার মা যে আঘাত পেয়েছিলেন তার কারণে তিনি মিরাটে মারা যান। 1858 সালে তিনি মুরাদাবাদের আদালতে সদর উস সুদুর নামে একটি উচ্চ পদে নিযুক্ত হন, যেখানে তিনি তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম দ্য কজ অব দ্য ইন্ডিয়ান রিভল্টের কাজ শুরু করেন। তিনি 1862 সালে গাজীপুরে এবং পরে 1864 সালে আলিগড়ে স্থানান্তরিত হন। 1864 সালে তাঁকে বেনারসে পাঠানো হয় এবং সাব জজে উন্নীত করা হয়। 1869 সালের এপ্রিল মাসে তিনি তাঁর দুই পুত্রের সঙ্গে বিদেশ যান। তাঁর পুত্র সৈয়দ মাহমুদ ইংল্যান্ডে পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছিলেন এবং সৈয়দ হামিদও একই সাথে ইংল্যান্ডে গিয়েছিলেন। সৈয়দ আহমেদ 1876 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আলিগড়ে স্থায়ী হন। 1878 সালে তিনি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের অতিরিক্ত সদস্য হিসাবে মনোনীত হন। তিনি 1878 সালের জুলাই মাস থেকে 1880 সালের জুলাই মাস পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। এরপর তিনি দ্বিতীয় মেয়াদ পান, যা 1883 সাল পর্যন্ত স্থায়ী হয়। তিনি 1887 থেকে 1893 সাল পর্যন্ত দুই মেয়াদে উত্তর পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নরের আইন পরিষদের দায়িত্ব পালন করেন। সৈয়দ আহমেদ ভারতের পিছিয়ে পড়া মুসলিমদের সার্বিক উন্নতি ঘটানোর জন্য অনেক কাজ করেছিলেন। তাঁর নেতৃত্বে ভারতীয় মুসলিমরা আলিগড় আন্দোলনে সামিল হয়। তিনি মুসলিমদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এই শিক্ষায়তনে ইংরেজ শিক্ষকরা মুসলিম যুবকদের কলা ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা দিতেন। আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থিওডর বেকের চেষ্টায় আহমেদ ভারতে জাতীয় কংগ্রেসের প্রভাব বিস্তার আটকাতে এডুকেশনাল কংগ্রেস, ইউনাইটেড পেট্রিয়াটিক অ্যাসোসিয়েশন এবং মোহামেডান অ্যাসোসিয়েশন নামে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী 3টি সংস্থা গঠন করেন। এছাড়াও মুসলিম সমাজে পাশ্চাত্য শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য আহমেদ তাহজিব উল আখলাক এবং পায়োনিয়ার নামে 2টি পত্রিকা প্রকাশ করেন। বিজ্ঞান শিক্ষার জন্য গড়ে তোলেন বিজ্ঞান সমিতি, অনুবাদ সমিতি, কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মোহামেডান অফ ইন্ডিয়া প্রভৃতি। মুসলিম সমাজে শিক্ষা বিস্তারের পাশাপাশি নারী মুক্তি আন্দোলনেও সৈয়দ আহমেদের বড় ভূমিকা ছিল। তিনি বিজ্ঞানের আলোতে মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন শরীফের ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি প্রথম মুসলিম মেয়েদের শিক্ষার আলোতে আনার কথা বলেন। মুসলমান সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা যেমন তালাক প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, পর্দা প্রথা প্রভৃতির বিরুদ্ধে তিনি সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করেন। সমাজ সংস্কারের পাশাপাশি সৈয়দ আহমেদ একজন সুলেখকও ছিলেন। ভারতীয় সমাজ ও সংস্কৃতি বিষয়ে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তাঁর লেখা কয়েকটি বইয়ের নাম হল দ্য কজেস অফ দি ইন্ডিয়ান রিভল্ট, আসর উস সানাদিন, দ্য মোহামেডান কমেন্ট্রি অন দি হোলি বাইবেল, অ্যান অ্যাকাউন্ট অফ দ্য লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া ইত্যাদি। আহমেদ আবুল ফজল রচিত সম্রাট আকবরের জীবনচিত্র আইনি আকবরীর একটি সঠিক এবং সচিত্র সংস্করণ রচনা করেছিলেন। মুসলিম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদের জীবনের উপরেও তিনি বেশ কিছু প্রবন্ধ রচনা করেছিলেন।
সৈয়দ আহমেদ খান তাঁর কৃতিত্বের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ফেলো হিসাবে নির্বাচিত হন। তাঁকে অর্ডার অফ দ্য স্টার অফ দ্য ইন্ডিয়ার একজন সদস্য হিসাবেও নির্বাচিত করা হয়। ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি শর্তহীন আনুগত্যের জন্য এডিনবার্গ বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক এলএলডি ডিগ্রি প্রদান করেন। তিনি খান বাহাদুর পদবি লাভ করেন এবং ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধিতে ভূষিত হন। ভারতীয় এবং পাকিস্তানি ডাক বিভাগ সৈয়দ আহমেদ খানের সম্মানে তাঁর ছবি সম্বলিত ডাকটিকিট চালু করেছিল। 1898 সালের 27শে মার্চ 80 বছর বয়সে ব্রিটিশ অধ্যুষিত ভারতের উত্তর পশ্চিম প্রদেশের অন্তর্গত আলিগড়ে সৈয়দ আহমেদ খানের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।